আলাপ করার সময় বলেছেন যে এই তাদেরকে তো আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই। তারা মেইন স্ট্রিমে আসতে পারে নাই। দেই নাই তাদেরকে। তো এটা জামাতের আবু তাহের সাহেব উনি কিন্তু একটা সিরিয়াস কমেন্ট করছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইছে তার রাজসাক্ষী পাওয়া গেল এতদিন পরে। যে হুম। আসতে দেই নেই তার মানে হলো কি? মেইন স্ট্রিমে আসতে দেই নেই। তার মানেই হচ্ছে যে তাদেরকে আপনার ইলেকশনে উইন করতে দেন নাই। কিন্তু আমি এই রেজওয়ান হাসান সম্বন্ধে অনেক কিছুই আমি কেন সবাই মোটামুটি জানে যে তার বিরুদ্ধে ভয়াবহ সব দুর্নীতির অভিযোগ আছে এবং তার ১ম দিকের যখন সে অ্যাডভাইজার হলেন আ তখন কিন্তু তার যে কথাবার্তা ছিল, সে কথাবার্তা ছিল যে এই সরকার বহুদিন থাকবে। হুম। একজনে জিজ্ঞেস করছিল তাকে যে, "নির্বাচন কবে নাগাদ হতে পারে?" তখন উনি বলছিলেন, "নির্বাচন নিয়ে এখন চেঁচামেচি করবেন না।" খুবই আ খুব ক্ষিপ্ত হয়ে উনি এবং যে অভিযোগটা আনছেন আ কয়েকজনে আমাদের যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব বলছেন, ৩ জনের একটা গ্রুপ ছিল, তারা নির্বাচন হতে দিতে চায় নাই। তো সুতরাং উনার এই কথাটা সঠিক না। যে জামাতকে উনি জামাতই বলব। জামাত বা হেফাজত এদেরকে মেইনস্ট্রিমে আসতে দেন নাই। উনি কোন দলকেই মেইনস্ট্রিমে আসতে দেন নাই। দেয়ার বাধা দিছেন। উনি অ্যাকচুয়ালি এখন এই কথাগুলি বলছেন এইজন্য যে বিএনপিকে একটা মানে প্লিজ করার জন্য। মানে এক ধরনের চাটুকারিতা করার জন্য যে আমরা তো জামাতকে ঠেকাই রাখছি। আপনারা তো আসতে পারতেন না। আমরা ঠেকাই রাখছি। আমাকেও একটু মন্ত্রিত্ব-টন্ত্রিত্ব দেন কিছুদিনের জন্য। এই ধরনের এদের তো কোনো লজ্জা নাই। কারণ এর বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ, একটারও কিন্তু উনি কোনো উত্তর দেন নাই। যেমন আপনার সিলেটের যে জাফলং এর সাদা পাথরের, সাদা পাথরে হুম। উনার বিরুদ্ধে অনেকেই কথা বলছেন এবং উনি ধ্বংস করে আ বা দিছেন। উনি আপনার যেসব কাজ উনি করতে গেছেন, একটা উনি সাকসেসফুল হন নাই। যেমন পলিথিন। পলিথিনে উনি টোটালি ফেইল। কারণ উনার ধারণাই নাই যে পলিথিন কমাইতে গেলে যে কিভাবে এটাকে রিডিউস করতে হয়, রিইউজ করতে হয়, রিসাইকেল করতে হয়, যে প্রোগ্রাম নিতে হয়। এসব বিষয়ে উনার কোনো আ আন্ডারস অ্যা এই আছে বলে আমার ধারণা হয় না। উনি পরিবেশেরই ছিলেন। উনি পানি সম্পদ মন্ত্রণালয়ে ছিলেন, আবার পরিবেশেরও মন্ত্রী ছিলেন। একটা জায়গায়ও উনার কোনো সাকসেস বলে সফলতা কিছু নেই। নাই। না, কোন সফলতা নাই। আপনি দেখেন সফলতা কি? বরং উনি এ এ তদবির করে ওইখানে একজন এই নদী দিয়ে কি কাজ-টাজ করে, এই এক লোক এনজিওর মতো এজাজ, এজাজ বলে এক লোক unknown nobody knows him তাকে উনি ওই পানি সম্পদ মন্ত্রণালয়ে উনি কি কাজ-টাজ করে তো ওইখান থেকে তাকে ঢাকা সিটি কর্পোরেশনের মতো একটা বিশাল অর্গানাইজেশনে যার ন্যূনতম সে কোনদিন একটা সরকারি চাকরি করে নাই। তার কোনদিন একটা আ অর্গানাইজেশন সে চালানোর মতো তার কোন দক্ষতা নাই। তেমন একজন লোকরে এই অর্গানাইজেশনটা আ চালাইতে দিছে। এখন দেখা যাচ্ছে যে শত, শত ওই যে কোটি টাকা প্রশাসক মিছিল ছিল যে এজাজ, প্রশাসক এজাজ প্রশাসক ছিল। হ্যাঁ, হুম। এবং সে হিজবুত তাহরী হিসেবে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার বাড়িতে হিজবুত তাহরীর ছিল। এখন এসে বলতেছে আমি এত টাকা রাইখে আসছি, ওইটা সেটা এবং জেনারেল ফান্ড আর যে আপনার ফিক্সড ডিপোজিট করা পেনশন ফান্ড-টান্ড এসব সম্বন্ধে তার কোন ধারণা নাই। সেজন্য সে বলতেছে যেসব ফান্ড, পেনশন ফান্ড তারপরে আপনার ওই আ এমার্জেন্সি ফান্ড-টান্ড এগুলিকে উনি দেখাই দিতেছে যে এগুলি আমি রাইখে আসছি। আসল কথা হচ্ছে যে এই লোকের বিরুদ্ধে তো সিরিয়াস দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতি দমন কমিশন গরুর হাটের বিষয়ে তদন্ত করতেছে। আরো বেশি তদন্ত হচ্ছে। আরো তদন্ত হচ্ছে। একে অ্যাকচুয়ালি কাস্টডিতে নিয়ে ভালোমতো রিমান্ডে নিলে পরে এই যে রাষ্ট্রীয় টাকা-পয়সা এরা যেভাবে লুটপাট করছে সেগুলিকে উদ্ধার করা সম্ভব হতে পারে। এবং এই রাষ্ট্রীয় টাকা-পয়সা করার বিষয়, লুটপাট করার বিষয় রেজওয়ান হাসানের একটা বিশাল ভূমিকা ছিল। কারণ এইখানে যে আরেক লুটেরা মন্ত্রী ছিল, জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপু। সেই বিপুর সাথে হুম। এদের একটা ছিল, যোগসাজশ ছিল। বিপুকে অ্যাকচুয়ালি উনার ফ্ল্যাগওয়ালা গাড়িতে করে বুড়িমারি সীমান্তে নামাই দিয়ে আসা হয়েছিল। উনি হওয়ার পরে, অ্যাডভাইজার হওয়ার পরে। হুম। বিপুল টাকা-পয়সা উনি
ওনার পরিবার, ওনার হাজবেন্ড এরা আপনার করে, এগুলি তো পাঠায়, এগুলিকে ম্যানেজ করে। তো এখন রাষ্ট্রীয় ক্ষমতা আপনি এদেরকে দিচ্ছেন, 2টা মন্ত্রণালয় দিচ্ছেন, 2টা মন্ত্রণালয় উনি এইভাবে ইউজ করে লুটপাট করে গেছে। ওনাকে কাস্টডিতে নেওয়া উচিত, এই যে সবগুলিরই নেওয়া উচিত, 2-4টা বাদে। এগুলি এতবার বলা হয়েছে যে তোমরা হিসাব দাও, তোমরা সম্পত্তির হিসাব দাও, সম্পত্তির হিসাব দেয় নাই।